কোষ বিভাজনের এই অসাধারণ জগতে সবাইকে স্বাগত। আজ আমরা জীবনের একেবারে মূল একটা প্রক্রিয়া নিয়ে কথা বলবো, এমন একটা প্রক্রিয়া যা ছাড়া আমাদের অস্তিত্বই হয়তো সম্ভব হতো না। ব্যাপারটা আসলেই অবাক করার মতো, তাই না? আমাদের সবার জীবন কিন্তু শুরু হয়েছিল মাত্র একটা কোষ থেকে। একটা কোষ, আর সেখান থেকেই আজ আমরা ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষের একটা শরীর। তো এই অবিশ্বাস্য জার্নির পেছনের রহস্যটা কি? উত্তরটা কিন্তু একটাই, কোষ বিভাজন। চলুন তাহলে এই নকশার গভীরে যাওয়া যাক। সবার আগে জেনে নিই, এই যে আমরা কোষ বিভাজন বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ কথায় বললে, কোষ বিভাজন হল একটা কোষের বংশবৃদ্ধি করার প্রক্রিয়া। এখানে একটা মাতৃকোষ বা মাদার সেল নিজেকে ভেঙে নতুন কোষ তৈরি করে, আর এই নতুন কোষগুলোকে বলা হয় অপত্য কোষ বা ডটার সেল। আমাদের বেড়ে ওঠা থেকে শুরু করে বংশবৃদ্ধি সবকিছুর পেছনেই কিন্তু এই প্রক্রিয়াটা কাজ করে। এই যে এত কিছু আমরা জানি, এর পেছনে কয়েকজন বিজ্ঞানীর অবদান কিন্তু বিশাল। যেমন ধরুন, স্লাইখার প্রথম কোষের নিউক্লিয়াসের বিভাজনটা দেখতে পান, কিন্তু পুরো কোষ বিভাজনটা প্রথম ভালোভাবে পর্যবেক্ষণ করেন ওয়াল্টার ফ্লেমিং। আর এরপর রুডলফ ভির্সাও তো জীববিজ্ঞানের একটা কর্নারস্টোন স্থাপন করে দিলেন তার ওই বিখ্যাত কথাটা দিয়ে, প্রতিটা কোষই তার আগের কোনো কোষ থেকে তৈরি হয়। এখন কোষ বিভাজন কিন্তু সবসময় একই স্টাইলে হয় না। এর প্রধানত দুটো আলাদা পথ বা ধরন আছে। একটা হলো অ্যামাইটোসিস, যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, মানে সরাসরি বিভাজন। আর অন্যটা হলো মাইটোসিস, যেটা বেশ গোছানো আর একটু জটিল একটা প্রক্রিয়া। চলুন এই দুটোকে একটু কাছ থেকে দেখি। এই উপমাটা দারুণ, তাই না? অ্যামাইটোসিস ঠিক এরকমই। এখানে কোনো জটিল ধাপ নেই, কোনো মধ্যবর্তী পর্যায়ে নেই। নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যায়। একদম সিম্পল। এই কারণেই একে বলা হয় প্রত্যক্ষ বা ডিরেক্ট সেল ডিভিশন। তো এই সহজ সরল বিভাজনটা কাদের মধ্যে দেখা যায়? সাধারণত এককোষী জীবদের মধ্যে। এটা মনে রাখার জন্য বে বা বিই শব্দটা বেশ কাজের। বিতে ব্যাকটেরিয়া আর ইতে অ্যামিবা এবং ইস্ট। এদের যেহেতু খুব দ্রুত বংশবৃদ্ধি করতে হয়, তাই এই সহজ প্রক্রিয়াটাই এদের জন্য সবচেয়ে ভালো। এবার আসি মাইটোসিসের কথায়। এটাকে বলা যেতে পারে একটা পারফেক্ট ফটোকপি মেশিন, কারণ এই প্রক্রিয়ায় মাতৃকোষটা ভেঙে যে দুটো নতুন কোষ তৈরি হয়, তারা একদম হুবহু মাতৃকোষের মতো দেখতে হয়। আমাদের শরীরের বৃদ্ধি বা কোথাও কেটে গেলে যে ঘা শুকায়, তার সব কিছুর পেছনে কিন্তু এই মাইটোসিসই কাজ করে। একে সমীকরণিক বা ইকুয়েশনাল ডিভিশন বলারও একটা কারণ আছে, কারণ এখানে নতুন যে অপত্য কোষগুলো তৈরি হয়, তাদের ক্রোমোজোম সংখ্যা থেকে শুরু করে সব গুণাবলী মাতৃকোষের একদম সমান থাকে। ব্যাপারটা অনেকটা অঙ্কের সমীকরণের মতো, যেখানে দুই দিক একদম সমান। কিন্তু একটা প্রশ্ন তো আসতেই পারে, একটা কোষ কখন বুঝবে যে তাকে এখন বিভাজিত হতে হবে? এই পুরো বিষয়টাকেই নিয়ন্ত্রণ করে। এখানে আসে কোষচক্র বা সেল সাইকেলের ধারণা। এটা অনেকটা কোষের জীবনের অপারেটিং সিস্টেমের মতো। একটা কোষের জন্ম, তারপর সেটার বেড়ে ওঠা এবং সবশেষে বিভাজিত হয়ে আবার নতুন কোষ তৈরি করা, এই যে পুরো চক্রাকার ঘটনা, একেই বলা হয় কোষচক্র। এটা কিন্তু কোনো র্যান্ডম ঘটনা নয়, বরং খুবই নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া। আচ্ছা, এই স্লাইডের তথ্যটা কিন্তু চমকে দেওয়ার মতো। একটা কোষ তার জীবনের প্রায় 90-95% সময় কাটায় বিভাজনের প্রস্তুতি নিতে। এই সময়টাকে বলা হয় ইন্টারফেজ। আর আসল যে বিভাজন পর্ব, মানে এম ফেজ, সেটার জন্য সময় লাগে মাত্র 5-10%। এই উপমাটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। পরীক্ষার জন্য আমরা যেমন অনেকদিন ধরে প্রস্তুতি নিই, কিন্তু আসল পরীক্ষাটা দিই মাত্র কয়েক ঘন্টার জন্য। কোষের ব্যাপারটাও ঠিক তাই। ইন্টারফেজ হল সেই লম্বা প্রস্তুতি পর্ব, আর এম ফেজ হল সেই ছোট্ট পরীক্ষার সময়টা। কিন্তু আমাদের শরীরের সব কোষ কি একইভাবে একই নিয়মে বিভাজিত হয়, নাকি এর পেছনেও কিছু নিয়ন্ত্রক আছে? চলুন এটাই এখন দেখব। উত্তরটা হলো না, একেবারেই না। আমাদের শরীরের সব কোষ একই হারে বিভাজিত হয় না। তাদেরই বিভাজনের প্রবণতা দেখে কোষগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়।
অনেকটা ক্লাসের ছাত্রছাত্রীদের মতো। কিছু কোষ আছে টপার, যেমন ভ্রূণের কোষ, যারা কোনো কিছুর তোয়াক্কা না করে সারাক্ষণ বিভাজিত হতেই থাকে। বেশিরভাগ কোষই হলো মিডল বেঞ্চার, মানে তারা শুধু দরকার পড়লে বা কোনো সিগন্যাল পেলেই বিভাজিত হয়। আর কিছু আছে ব্যাকবেঞ্চার, যারা কখনোই বিভাজিত হয় না। হ্যাঁ, এটা সত্যি। আমাদের শরীরে এমন কিছু গুরুত্বপূর্ণ কোষ আছে যারা একবার পরিণত হয়ে গেলে আর কখনোই বিভাজিত হওয়ার পথে যায় না। তারা স্থায়ীভাবে এই বিভাজন চক্র থেকে বেরিয়ে যায়। এই ব্যাক বেঞ্চের কোষগুলোকে মনে রাখার একটা মজার উপায় হল পলাশ নামটা। প দিয়ে পেশিকোষ, লা দিয়ে লাল রক্তকণিকা আর স দিয়ে স্নায়ুকোষ এবং উদ্ভিদের স্থায়ী কোষ। এই কোষগুলো একবার তৈরি হয়ে গেলে আর সংখ্যায় বাড়ে না। কারণে কিন্তু স্নায়ু বা পেশির বড় কোনো আঘাত এত মারাত্মক হয়। তাহলে ওই যে মিডল বেঞ্চের কোষগুলো, তারা কিসের ইশারায় বিভাজিত হয়? দেখুন, এরা দুই ধরনের সিগন্যাল পায়, অভ্যন্তরীণ এবং বাহ্যিক। কোষের ভেতর থেকে সাইক্লিন সিডিকে কমপ্লেক্সের মতো জিনিসপত্র সিগন্যাল দেয়, আবার বাইরে থেকে হরমোন বা গ্রোথ ফ্যাক্টরের মতো জিনিসগুলো এসে বলে, চলো এবার বিভাজিত হওয়ার সময় হয়েছে। পুরোটা শোনার পর শেষে এসে এই প্রশ্নটাই মাথায় আসে, এই যে এত নিখুঁত, এত নিয়ন্ত্রিত একটা প্রক্রিয়া, এটা ছাড়া কি একটা কোষ থেকে এত জটিল একটা জীব তৈরি হওয়া, তার বেড়ে ওঠা, টিকে থাকা, এগুলো কি আদৌ সম্ভব হতো? প্রশ্নটা আমাদের জীবনের এই মূল নকশা নিয়ে আরও বেশি করে ভাবতে বাধ্য করে। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুধুমাত্র একটি চার্টের মাধ্যমে সম্পূর্ণ কোষ বিভাজন অধ্যায়টা কমপ্লিট করব, এটা এইচএসসি এর জন্য। সো দেখি প্রথমে কোষ বিভাজন। কোষ বিভাজনের মধ্যে আমাদেরকে কী দিয়েছে দেখো, সংজ্ঞা ও সংশ্লিষ্ট ধারণা। অর্থাৎ এই চার্টটাতে আমাদেরকে বলবে কি কোষ বিভাজন কাকে বলে এবং এটা সম্পর্কে আমাদের বেসিক ধারণা দিবে। তারপর ঐতিহাসিক তত্ত্ব, এখানে আমাদেরকে বলবে হচ্ছে কি কোষ বিভাজনটা কে আবিষ্কার করছে এবং কত সালে, সেগুলো নিয়ে। তারপর বলবে কোষের অবস্থা, যখন কোষটা বিভাজন হয়, মনে করো একটা কোষ বিভাজিত হয়ে আরেকটা কোষ সৃষ্টি হয়েছে, সো তখন যে কোষের অবস্থাগুলো হয় সেগুলো নিয়ে এখানে কোষের অবস্থায় ব্যাখ্যা করব আমরা। তারপর কোষ বিভাজনের প্রকারভেদ তিনটা, অর্থাৎ বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে যে কীভাবে হয়, অর্থাৎ কোষ বিভাজন কত প্রকার, সেটা হচ্ছে 3 প্রকার, সেটা এখানে বলবো। তারপর কোষ চক্র, মনে করো একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হবে, সো এর মধ্যবর্তী একটা প্রক্রিয়া চলবে এবং যে কোষটা সৃষ্টি হবে সেটা থেকে আবার এখানে চলবে, অর্থাৎ কোষের একটা সাইকেল। তারপর পড়ব মাইটোসিসের পর্যায়সমূহ, অর্থাৎ মাইটোসিসের পর্যায়সমূহে কোষ বিভাজনের যে প্রকারভেদ আছে তার মধ্যে মাইটোসিসের পর্যায় আছে, সো এই পর্যায়গুলো দেখবো আমরা। ক্যারিওকাইনেসিস মানে মনে রাখবে ক্যারিও, অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানে ক্যারিও মানে হচ্ছে নিউক্লিয়াস এর বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। সো দেখি আমরা প্রথমে চলে যাই সংজ্ঞা ও সংশ্লিষ্ট ধারণা। সো দেখো সংজ্ঞা ও সংশ্লিষ্ট ধারণা আমরা দেখতে পাচ্ছি, দেখো কোষ, এটার কোষ বিভাজনের ডেফিনেশন। সো ডেফিনেশনে ক্লিক করতেছি, দেখো কোষ বিভাজনের সংখ্যা কি, জীবকোষ বিভক্ত হয়ে একটি থেকে 2টি বা 4টি কোষ সৃষ্টি করে, সেটাই হচ্ছে কোষ বিভাজন। মনে করো আমি একটা কোষ নিলাম, সেটা যদি বিভাজিত হয়ে 2টি বা 4টি কোষ সৃষ্টি করে তাহলে সেটা হচ্ছে কোষ বিভাজন। এখন বলবো কোষ বিভাজনের গুরুত্ব কী, কোষ বিভাজন আমাদের কেন কাজে লাগতেছে, এটা না থাকলে কি হতো। তো গুরুত্বগুলো দেখি আমরা। কোষ বিভাজনের গুরুত্ব দেখো, দৈহিক বৃদ্ধি। কোষ বিভাজন মনে করো একটা এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে জায়গা সৃষ্টি হয়, এখন সেটা যদি সে অবস্থায় থাকে, এটা কি এখান থেকে শিশু কেমনে তৈরি হয়, একটা পূর্ণাঙ্গ মানুষ কীভাবে তৈরি হবে, যদি কোষ বিভাজন না থাকে তাহলে সেটা সম্ভব না। সো যখন কোষ বিভাজনের ফলে, অর্থাৎ মাইটোসিস বিভাজনের ফলে এই ভ্রূণটা বারবার বিভাজিত হওয়ার ফলে তারা সেই ভ্রূণটার হাত, পা, চোখ সব কিছু তৈরি হচ্ছে, অর্থাৎ বিভাজনের মাধ্যমে দৈহিক বৃদ্ধি হচ্ছে। তারপর দেখো বংশবৃদ্ধিতেও দেখো, মনে করো বিভাজন, মিওসিস বিভাজন যদি না থাকতো তাহলে কি বংশবৃদ্ধিটা হতে পারতো। মনে করো শুক্রাণু ডিম্বাণু যদি মিলন হয়ে যদি জায়গা গঠন না করতো তাহলে সেখান থেকে একটা ভ্রূণ সৃষ্টি না হলে তার বংশবৃদ্ধিটা সেখানে আটকে থাকবে, সেজন্য হচ্ছে গুরুত্বের মধ্যে বংশবৃদ্ধি। তারপর দেখো গুরুত্ব, একটা কি মৌলিক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, এটা না থাকলে আমাদের কোনো কিছু সম্ভব না। সো এখন দেখবো কি, এখন সংস্থার মধ্যে দেখবো সৃষ্ট নতুন কোষ। দেখো এখন সৃষ্ট নতুন কোষ, মনে করো যেটা হচ্ছে আচ্ছা তার আগে দেখতে হবে যে কোষ থেকে তৈরি হয়। মনে করো আমি একটা কোষ নিলাম, কোষটা হচ্ছে সো এই কোষটা থেকে এই সৃষ্ট নতুন কোষ তৈরি হবে। সো যে কোষ থেকে তৈরি হয় সেটাকে আমরা বলবো মাদার সেল বা মাতৃকোষ।
তারপর সৃষ্ট নতুন কোষ, অর্থাৎ এই মাতৃকোষ থেকে যেই কোষগুলো উৎপন্ন হবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অপত্য কোষ বা ডটার সেল। মাদার ডটার, মনে করো মা থেকে বাচ্চা, এই মা তার শিশুকে জন্মদান করছে, সেটা হচ্ছে ডটার সেল অর্থাৎ তার কন্যা, সেভাবে মনে রাখতে পারো। তারপর দেখবো ঐতিহাসিক তথ্য। কোষ বিভাজনের ঐতিহাসিক তথ্যের মধ্যে আমরা এখানে দেখবো কোষ বিভাজনটা কে আবিষ্কার করছেন, কত সালে আবিষ্কার করছেন সেটা। সো আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক তথ্যের মধ্যে ওয়াল্টার ফ্লেমিং প্রথমে 1882 খ্রিস্টাব্দে কোষ বিভাজনটাকে বলছে ওয়াল্টার ফ্লেমিং। তারপর বলছে কি রুডলফ বিরসাউ। তো ওয়াল্টার ফ্লেমিংয়ের আগে অবদানটা দেখি। ওয়াল্টার ফ্লেমিং বলছে যে হচ্ছে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং, কিন্তু এখানে একটা তথ্য গ্যাপ দেওয়া আছে, সেটা হচ্ছে 1879 সালে আরেকজন বিজ্ঞানী স্লেকার এই কোষ বিভাজনটা দেখছে, কিন্তু এটার মাধ্যমে যে হয় সেটা সম্পূর্ণ ধারণা দিচ্ছে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। সো ওয়াল্টার ফ্লেমিং প্রথমে দেখছে কোথায়, দেখো সামুদ্রিক স্যালামান্ডার কোষে দেখছে। তো প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন ওয়াল্টার ফ্লেমিং 1882 খ্রিস্টাব্দ, এবং সে কোথায় দেখে, সামুদ্রিক স্যালামান্ডার কোষে দেখে। তারপর দেখো এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রাইটোরাস ম্যাকুলাসা। অর্থাৎ পরীক্ষায় যদি আসে প্রথম কোষ বিভাজন কোন কোষের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে সামুদ্রিক স্যালামান্ডার কোষের মধ্যে দেখেন। অর্থাৎ সব কোষই তো হতো, কিন্তু আমাদের ওয়াল্টার ফ্লেমিং আঙ্কেল এই স্যালামান্ডারের কোষেই দেখছে। তারপর দেখো রুডলফ বিরসাউ কি বলছে, রুডলফ বিরসাউ বলছে কি একটি কোষ থেকে আরেকটি কোষ, দেখো প্রথম বলেন কোষ থেকেই কেবল কোষ সৃষ্টি হতে পারে। তারপর এখন এই তো স্লাইকারেরটা দিচ্ছে দেখো 1879 সালে, এখানে আসলে ওরা একটু উলটপালট করে ফেলছে, 1879 সালটা দেওয়া উচিত ছিল উপরে। সো আমরা দেখি নিউক্লিয়াসের বিভাজন প্রথম দেখেন হচ্ছে স্লাইকার 1879 সালে, নাম দেন ক্যারিওকাইনেসিস। সো আমাদের এখানে ওয়াল্টার ফ্লেমিং দেখছে সাইটোকাইনেসিসের বিভাজন, কিন্তু আমাদের স্লাইকার ভাইয়া দেখছে নিউক্লিয়াসের বিভাজন, সো তাই তার নামটা পরে দেওয়া হয়েছে। তো তারপর দেখো এখানে কোষের অবস্থা, মনে করো বিভাজনের সময় কোষের বিভিন্ন অবস্থা আছে, সেগুলো দেখবো। কোষের ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড, জাইগোট। কোষের অবস্থা তো ডিপ্লয়েড যখন হচ্ছে মনে করো একটা 2 সেট ক্রোমোজোম থাকে, যখন একটা কোষের মধ্যে 2 সেট ক্রোমোজোম থাকে তখন আমরা মনে করো n সমান একটা ক্রোমোজোম, 2 মানে 2 সেট ক্রোমোজোম, n মানে মনে করো 1 সেট ক্রোমোজোম, আর 2n মানে 2 সেট ক্রোমোজোম। অর্থাৎ যে কোষে 2 সেট ক্রোমোজোম থাকবে সেটাকে আমরা বলবো ডিপ্লয়েড। সো তারপর দেখো মানুষের দেহকোষ 46টি ক্রোমোজোম থাকে, 46টি এবং 23 জোড়া। এটা কিন্তু পরীক্ষায় বেশিরভাগ এই ভুল হয়, এখানে সবাই লিখে দেয় কিন্তু 23টি, এটা হবে আসলে যদি বলে কয় জোড়া আছে তাহলে হবে 23 জোড়া, আর যদি বলে কয়টি তাহলে হবে 46টি। তাহলে ডিপ্লয়েড দেখো, ডিপ্লো মানে ডাবল বা 2 সেট ক্রোমোজোম। তারপর দেখো হ্যাপ্লয়েড মানে 1 সেট ক্রোমোজোম, দেখো 1 সেট ক্রোমোজোম মনে করো শুক্রাণু ডিম্বাণু, হ্যাপ্লয়েড মানে 1। আর এখানে যে জাইগোট মানে ডিপ্লয়েড। সো দেখো জাইগোট নিষিক্ত ডিম্বক বা ডিম্বাণু, যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হবে সেটা। তারপর দেখো কোষ বিভাজনের প্রকারভেদ 3 প্রকার। কোষ বিভাজনটা 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস। সো দেখো মাইটোসিস প্রত্যক্ষ সরাসরি কোষ বিভাজন, এর জন্য কোনো কাহিনীর দরকার নেই, এর সরাসরি বিভাজন করে দিবে। অর্থাৎ এ হচ্ছে আমাদের মনে করো তুমি একটা পরীক্ষা তোমার ক্লাসে দেখবে কিছু টপার বাচ্চারা থাকে, ওদেরকে পড়ালেখার জন্য কোনো চাপ দিতে হয় না, ওরা নিজেরাই পড়ালেখা করে। আর মাইটোসিস সেটা হচ্ছে কি ওকে মানে কি একটু কি মোটিভেশন দিতে হয়। আর মিওসিসকে তুমি বলতে পারো যে হ্রাস করবে, ওর মানে পড়ালেখা করবে না। সো এটা দিয়ে মনে রাখতে পারো। তারপর দেখো অ্যামাইটোসিস প্রত্যক্ষ সরাসরি কোষ বিভাজন। অ্যামাইটোসিসের প্রক্রিয়াটা দেখি প্রথমে। অ্যামাইটোসিসের প্রক্রিয়া দেখতে পাচ্ছি নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। ওখানে কিন্তু নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় না, মাইটোসিস এবং মিওসিস সেগুলোর জন্য কিন্তু অনেক প্রক্রিয়ার দরকার হয়, কিন্তু এখানে কোনো প্রক্রিয়ার দরকার হচ্ছে না। এই প্রক্রিয়াটা হচ্ছে মানে কি শুধু আমাদের বিভাজন মানে কি নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন। তো প্রক্রিয়া দেখো কোন জটিল মাধ্যমিক পর্যায়ে দেখছো, মাইটোসিস এবং মিওসিসে কিন্তু কিছু জটিল মাধ্যমিক পর্যায়ে আছে, সেগুলো কিন্তু এখানে নাই, সেটা আর কি। তারপর দেখো 2টি অপত্য কোষ সৃষ্টি। মনে করো এখান থেকে অ্যামাইটোসিস থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হবে। মনে করো অ্যামাইটোসিস একটা কোষ আছে, সেটা হচ্ছে মাদার সেল, আর যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে অপত্য কোষ সৃষ্টি। তারপর দেখো অ্যামাইটোসিস কোথায় দেখা যায়, বে অফ বেঙ্গল। এটা হচ্ছে মনে রাখার জন্য, বে দিয়ে মনে রাখবে ব্যাকটেরিয়া, অফ দিয়ে রাখবে অ্যামিবা, বেঙ্গলের অ্যাঙ্গল দিয়ে মনে রাখবে ইস্ট। সো এটাকে বে দিয়েও মনে রাখে, ব্যাকটেরিয়া দিয়ে বে দিয়ে ব্যাকটেরিয়া, আবার
দিয়ে অ্যামিবা আবার এ দিয়ে ইস্ট। সো ব্যাকটেরিয়া দেখো দ্বিবিভাজন, ব্যাকটেরিয়ার কিন্তু দ্বিবিভাজন হয়, এটাকেও একরকম মাইটোসিস বলা যায়। তারপর কোথায় কোথায় দেখা যায়, অ্যামিবাতে দেখা যায়, ইস্টে দেখা যায়। তারপর হচ্ছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন, এটা হচ্ছে মাইটোসিস প্রায় সমার্থক, মানে এটা মাইটোসিসের কাছাকাছি, তাই এটাকে মাইটোসিসের ভিতর দিয়ে দেওয়া হয়েছে। তারপর দেখো স্ট্রেসবার্গার কিন্তু এই প্রক্রিয়ার জটিল বিভাজন পদ্ধতির উদ্ভব করেন কে? আমাদের স্ট্রেসবার্গার সাহেব। সো তারপর আমরা এখন দেখি মাইটোসিস, এটাকে দেখবো সমীকরণিক কোষ বিভাজন। বৈশিষ্ট্য, মাইটোসিসের কি কি বৈশিষ্ট্য আছে এই, তাহলে দেখি মাইটোসিস বিভাজনের কি বৈশিষ্ট্য। এটা হচ্ছে দেহ গঠনকারী কোষ বিভাজন। মনে করো তুমি কোথাও কেটে গেছো, সেই কাঁটাটা জোড়া লাগানোর জন্য মাইটোসিস বিভাজনটা হবে, ফলে সেখানে আরেকটা নতুন কোষ সে সৃষ্টি করে দিবে। অর্থাৎ দেহে কোথাও কেটে গেলে সেটা, মনে করো দেহ বৃদ্ধিতে, মনে করো একটা ছোট বাচ্চা থেকে সে, মনে করো একটা 5 বছরের বাচ্চা, সে যখন তার বয়স 20 বছর হবে, তখন তার যদি কোষের বিভাজন না হয়, তাহলে কিন্তু সে বড় হবে না, অর্থাৎ দৈহিক বৃদ্ধিটা ঘটবে না। সো দেহ গঠনকারী কোষ বিভাজন অর্থাৎ মাইটোসিস আমাদের এই দেহতে কোষ বিভাজন করে, আমাদেরকে বৃদ্ধি করে কোষগুলো। তারপর দেখো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অনুরূপ সমান। মনে করো আমি তোমাকে বলি, আমি একটা কোষ নিচ্ছি, এটা হচ্ছে মাদার সেল এম, তারপর হচ্ছে ওখান ডটার সেল বলছি ডি। সো মাদার সেলে যতটা ক্রোমোজোম থাকবে আর ক্রোমোজোম থাকবে, সেই ডটার সেল অর্থাৎ অপত্য কোষেও সেম সংখ্যক ক্রোমোজোম থাকবে, অর্থাৎ সমীকরণিক বিভাজন বলা হয়। কারণ মনে করো এম এর মধ্যে আছে 2টা, তাহলে ডি এর মধ্যে থাকবে 2টা, ওর মধ্যে আছে 4টা, ওর মধ্যে থাকবে 4টা। হচ্ছে নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয় একবার করে বিভক্ত হয়। এখানে কিন্তু নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভক্ত হয়, কিন্তু মিয়োসিসের ক্ষেত্রে তোমরা ভিন্নতাটা দেখতে পারবে। তো তারপর দেখো উপাধির কারণ, একে সমীকরণিক বা ইকুয়েশনাল বিভাজন কেন বলছে, আমি তো বলে ফেলছি, এটা অপত্য কোষে মাতৃকোষের সমান বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ মাতৃকোষে যে বৈশিষ্ট্য থাকবে অপত্য কোষে হুবাহু সেম বৈশিষ্ট্য থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপর দেখো বিভাজন দশা। সো এখন বিভাজন দশার মধ্যে দেখবো ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন আর সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম। বেশিরভাগ আমাদের যে বিভাজনটা হয় সেটা শুধু এই দুইটার মধ্যে হবে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। সো নিউক্লিয়াসের বিভাজন হবে ক্যারিও মানে তোমাদেরকে বলছি নিউক্লিয়াস, আর নেসিস মানে বিভাজন। আর এখানে সাইটো মানে মনে রাখবে সাইটোপ্লাজম, আর নেসিস মানে মনে রাখবে বিভাজন। তারপর দেখো ঘটনাস্থল, এটা কোথায় কোথায় ঘটে, এই তো এই কাশেম আজবত, এটা দিয়ে আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা নেমোনিক্স, এটা দিয়ে আমরা মনে রাখবো যে কোথায় কোথায় মাইটোসিস বিভাজন ঘটে। সো দেখো কাণ্ড ও শাখা প্রশাখার শীর্ষে, তো এখানে কাদ আছে না, কা দিয়ে মনে রাখবো কাণ্ড, আর সে তালবেশ দিয়ে মনে রাখবো শাখা প্রশাখার শীর্ষে। তারপর দেখো এখানে ম আছে, ম দিয়ে মূলের বর্ধিষ্ণু শীর্ষে, আর হচ্ছে এখানে ক দিয়ে আরেকটা জিনিস মনে থাকবে, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। আর এখানে আজের বর্গীয় যদি মনে রাখতে হয়, জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক বৃদ্ধি। জীবদেহের মধ্যে কি এখানে প্রাণীও থাকবে, উদ্ভিদও থাকবে। তারপর মনে রাখবো বধ। তারপর দেখো এই বর্গের যদি একটা মনে রাখবো, সেটা হচ্ছে জননাঙ্গের গঠন ও বৃদ্ধি। সো আমরা যে আবার রিক্যাপ করি, আমাদের মাইটোসিস বিভাজনটা কোথায় ঘটে, কাণ্ড ও শাখা প্রশাখার শীর্ষে। মনে করো একটা গাছের কাণ্ড ডাল থাকে না সেখানে, আর শাখা প্রশাখা যেগুলো থাকবে তার শীর্ষে একটা মেরিস্টাম নামক একটা পদার্থ থাকে, এর জন্য এই বিভাজনটা হয়। তাহলে কাণ্ড ও শাখা প্রশাখার শীর্ষে থাকবে, আর একটা হচ্ছে কি মূলের বর্ধিষ্ণু শীর্ষে। অর্থাৎ মনে করো গাছের যে মূল শিকড়টা আছে, সেখানে মূলের মধ্যে বর্ধিষ্ণু অর্থাৎ যে বৃদ্ধি হবে সেরকম কিছু জায়গা আছে না, মনে করো চিকন করে একটা জায়গা থাকে। সো সেখানে বর্ধিষ্ণু হিসেবে থাকবে। আর হচ্ছে ক্যাম্বিয়াম হচ্ছে সেটা গাছের ভিতরের অংশে থাকবে। তা হচ্ছে জীবদেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ দৈহিক বৃদ্ধি। আমি তোমাকে কিছুক্ষণ বছর মনে করো আমাদের হাতের একটা ছোটো বাচ্চার হাত, আর এই হাতের মধ্যে যে বিভাজনের ফলে তো এই হাতটা এত বড় হয়েছে না, হয়তো সেটা ছোটোকালে মনে করা এই 5 বছর থাকাকালীন যেরকম ছিল। সো এটা কিন্তু বিভাজনের মাধ্যমে এত বড় হয়েছে। তারপর হচ্ছে জননাঙ্গের গঠন বৃদ্ধি, সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য বা গুরুত্ব কি, এটা না থাকলে কি হতো,
সো এটাকে মনে রাখতে পারো বদনার জন্য পিবিসি। এটা একটা অনেক ফানি, এই নিউনেসগুলো দেওয়ার কারণ হলো এটা যাতে মনে থাকে। তো দিয়ে আমরা দেখব বংশবৃদ্ধি, অর্থাৎ এককোষী জীবের বংশবৃদ্ধিতে এটা থাকে। তারপর হচ্ছে কি দিয়ে মনে রাখবো দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি। তারপর না দিয়ে মনে রাখবো নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করে, এটার গুরুত্ব। তারপর হচ্ছে বর্গীয় যদি মনে রাখবো জননাঙ্গ সৃষ্টি ও কোষের সংখ্যা বৃদ্ধি। তারপর হচ্ছে দিয়ে মনে রাখবো পুনরুৎপাদন, ক্ষয় পূরণ, কত স্থান পূরণ। তারপর দিয়ে মনে রাখবো হচ্ছে এই দিয়ে মনে রাখবো ভারসাম্য রক্ষা, দন্তিয়াস দিয়ে। তারপর হচ্ছে আরেকটা এটা মনে রাখিয়ে দিতে হবে এই সি দিয়ে, দন্তিয়াস সি দিয়ে। এই সিটাকে তোমরা সি ধরবে, তাহলে ইংরেজিতে লিখবে ক্রোমোজোমের সমতা রক্ষা। অর্থাৎ মনে করো মাতৃকোষে 2টা আছে, তারপর যে ডটার সেল থাকবে তার থেকেও 2টা থাকবে, এটা হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা। তো আমি যদি আবার গুরুত্বটা রেখে পড়ি, একটা হচ্ছে বংশবৃদ্ধি, এককোষী জীব। মনে করো যেগুলো এককোষী জীব আছে সেগুলোর বংশবৃদ্ধি মনে করো ওর মধ্যে যা আছে সেটা ওর মধ্যে যাবে, কারণ এখানে ক্রোমোজোমের কি সমতাটা রক্ষা হচ্ছে, কারণ ক্রোমোজোম মাতৃকোষে যা থাকবে ডটার সেলেও তা থাকবে সেটা। তারপর দেহের গঠন ও বৃদ্ধি, মনে করো একটা ছোট শিশু শরীরের মধ্যে যদি বিভাজনটা না হয় তাহলে কিন্তু সে কি বড় হবে না, তার দৈহিক আকার বৃদ্ধি হবে না। তো দৈহিক আকার বৃদ্ধিতে মাইটোসিস বিভাজন হয়। তারপর নির্দিষ্ট আকার আয়তন রক্ষা, দেখছো আমি বলছি না এখানে একটার সাথে কিন্তু একটা কানেক্টেড। নির্দিষ্ট আকার আয়তন রক্ষা মানে কি, মনে করো একটা ছোট শিশু তার মধ্যে যদি মাইটোসিস বিভাজন না হয় তাহলে কিন্তু তার নির্দিষ্ট আকার আয়তনটা রক্ষা পাবে না। তার মনে করো একটা 5 বছর বাচ্চা, তার মনে করো কি একটা 5 বছর বাচ্চা আছে, একটা 5 ইয়ার্স এর একটা বাচ্চা আছে, তার মনে করো কি মাইটোসিস বিভাজনটা হয়নি। মাইটোসিস বিভাজনটা যদি তার না হয় তাহলে কিন্তু তার কি সে 5 বছর অবস্থায় যে অবস্থায় ছিল ছোট, আর 20 বছর বয়সেও সে সেই অবস্থায় থাকবে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা যদি মাইটোসিস না থাকতো। তারপর হচ্ছে জননাঙ্গ সৃষ্টি ও জনকোষের সংখ্যা বৃদ্ধি। সো সেটা তোমার পুনরুৎপাদন, ক্ষয় পূরণ। মনে করো কোথাও কেটে গেছে, মনে করো এখানে কেটে গেছি, মনে করো এখানে ছুরির আঘাতের ফলে এখানে কেটে গেছি। সো কেটে যাওয়ার ফলে এখানে আমার কি কোষ ভেঙে গেছে না, সো সেখানে কোষটা আবার বিভাজন করে, এখানে কোষটা আবার বিভাজন করে মাইটোসিস বিভাজনের মাধ্যমে এটা আবার তৈরি করে দেবে। হচ্ছে ভারসাম্য রক্ষা, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করতে হচ্ছে ক্রোমোজোমের সমতা রক্ষা, সেটাই তো বলছি। সো তারপর আমরা এখন চলে যাব, এখন আমরা যাব সে আমাদের মিওসিস, এটাকে রাসমূলক বিভাজন বলা হয়। সো দেখব মিওসিস, এটা নিয়ে আলোচনা আমি বলে দিচ্ছি। এই মিওসিস রাসমূলক কোষ বিভাজন কেন বলে, মনে করো আমরা কিন্তু মাইটোসিসের সময় দেখছি একটা কোষ। সো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ চার্ট। এখানের মধ্যে মাইটোসিসের পর্যায়সমূহ এখনো বলিনি, তারপর কোষ চক্রটা বলিনি। আমরা কিন্তু কোষ বিভাজনের প্রকারভেদ মাইটোসিসে চলে গেছিলাম। তারপর এখন দেখি মিওসিসটা বলে দিচ্ছি। মিওসিস মনে করো একটা মাতৃকোষ, তার মধ্যে যে ক্রোমোজোম থাকবে সেই মাতৃকোষের বিভাজনের ফলে যে ডটার সেলটা হবে তার মধ্যে কিন্তু সেই একই ইয়াটা থাকবে না, অর্থাৎ একটু কম থাকবে, সেটা বোঝাবে আর কি। সো সেটা মিওসিস বিভাজন। তারপর দেখো কোষচক্র। সো আমরা এখন কোষচক্রে চলে যাচ্ছি। কোষচক্রের সংজ্ঞা কী, সেটা দেখবো। কোষচক্রের সংজ্ঞা আমি বলি, মনে করো একটা কোষের 2বার বিভাজন হচ্ছে। প্রথমবার বিভাজনের জন্য তাতে প্রস্তুতি নিতে হচ্ছে, তারপর বিভাজনটা হচ্ছে। এই প্রস্তুতি আর কি বিভাজন, এই প্রক্রিয়াটা বারবার চলাকে বলে কোষচক্র। সো দেখছো কোষ সৃষ্টি, বৃদ্ধি ও বিভাজন। কোষ মনে করো একটা কোষ সৃষ্টি হয়েছে, তারপর বৃদ্ধি হবে, তারপর বিভাজন হয়ে যে চক্রের মাধ্যমে সম্পন্ন হয় এটা বারবার চলতে থাকে, সেটাকে বলে কি কোষচক্র। তারপর দেখো প্রস্তাবক। কোষচক্রের প্রস্তাব দিয়েছে কে, হাওয়ার্ড ও প্যালেক। এটা দেখে হ্যাপি দিয়ে মনে রাখতে পারো, হ্যাঁ দিয়ে হাওয়ার্ড। দেখো আমি তোমাদেরকে বেশি বেশি নেমোনিক্স দিচ্ছি কেন, কারণ নেমোনিক্স যত দিবে তত বিষয়টা আমাদের বেশি মনে থাকবে। সো এটাই হচ্ছে মূল কারণ নেমোনিক্স দেওয়ার। তারপর দেখো প্রধান ধাপ 2টি, কোষচক্রের প্রধান ধাপ 2টি, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে মাইটোসিস ফেস। দেখো এমফেস বা মাইটোসিস ফেস, ইন্টারফেস বা প্রস্তুতি দশা। অর্থাৎ মনে করো আমরা যখন পরীক্ষা দিই, মনে করো আমরা এইচএসসি বা এসএসসি বা মেডিকেল বা অ্যাডমিশন, যে 1 ঘন্টা পরীক্ষার জন্য দেখো আমাদের টানা 2 বছরের কষ্ট। অথবা তুমি দেখো এটাই কিন্তু আমাদের মেইন এখানের সাথে করতেছে। দেখো আমাদের এই মাইটোটিক ফেজের মাধ্যমে কিন্তু বিভাজনটা হবে। সো এই বিভাজনটা হওয়ার জন্য কিন্তু আমাদের
প্রস্তুতি নিতে হচ্ছে কি 90 থেকে 95% সময় ধরে। মনে করো এটা হতে লাগবে 10 মিনিট, আমাদের থেকে ইন্টারফেসের জন্য লাগছে প্রস্তুতি নিতে 90 মিনিট, এটা আর কি। সো দেখো মাইটোটিক ফেজ কোষের প্রকৃত বিভাজন দশা, অর্থাৎ এখানে কিন্তু আলটিমেটলি কোষটার বিভাজন হবে, আর হচ্ছে কোষ চক্রের 5 থেকে 10% সময় ব্যয় হয়। বংশগতীয় বস্তু ক্রোমোজোম হিসেবে থাকে, এখানে বংশগতীয় যে বস্তু থাকে সেগুলো ক্রোমোজোম হিসেবে থাকে, ডিএনএ আরএনএ সেগুলো। তারপর দেখো কোষীয় সংগঠনের বিস্তার ও বিভাজন ঘটে। তারপর দেখো ইন্টারফেস, এই প্রস্তুতি দশা যে আমরা এক্সামের জন্য প্রিপারেশন নিই সেটা। ইন্টারফেস কাকে বলে? মনে করো একটা কোষ বিভাজন ঘটার জন্য তার কিছু প্রস্তুতি নিতে হয় সেটা। পরপর দুটি ফেজের মধ্যবর্তী অবিভাজনরত অবস্থা। তারপর হচ্ছে দেখো সময় ব্যয় 90 থেকে 95% সময় ব্যয় হয় দীর্ঘ। তারপর হচ্ছে নিউক্লিয়াস, এখানে বিভাগীয় নিউক্লিয়াস অর্থাৎ নিউক্লিয়াসেরটা হয়। তারপর বংশগতীয় বস্তু থাকে, ক্রোমাটিন হিসেবে থাকে। তারপর উপপর্যায় 3টি আছে, একটা হচ্ছে জীবাণ দশা, আরেকটা হচ্ছে জীবাণ দশা বা গ্যাপ 1। তারপর হচ্ছে এস দশা বা সিনথেসিস বা সংশ্লেষণ। তারপর G2 দশা হচ্ছে গ্যাপ 2। তারপর হচ্ছে জীবাণ দশা। জীবাণ দশার মধ্যে কী ঘটে দেখো, প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন উপাদান তৈরি। এটার মধ্যে জীবাণ দশার মধ্যে কী হয়, প্রথম কাজটা হয় এটা কি বিভাজিত। মনে করো আমি একটা এক্সামের জন্য প্রিপারেশন নিব। সো আমি প্রথমে মাথায় আসবে কি আমি কি এটা পরীক্ষাটা দিব নাকি দিব না সেটা। সো এটা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পর হবে কি, এখানে প্রোটিন আরএনএ অর্থাৎ এটা দেওয়ার জন্য আমাদের কী লাগবে, এখানে লাগবে প্রোটিন আরএনএ অর্থাৎ ম্যাটেরিয়ালসগুলো কী লাগবে, প্রোটিন আরএনএ ডিএনএ। অর্থাৎ গ্যাপ 1-এ আমাদের রোড ম্যাপটা দিই, প্রোটিন আরএনএ ডিএনএ রেপ্লিকেশন উপাদান তৈরি করে জীবাণ দশাতে ইন্টারফেজের। তারপর হবে কি বিভাগিত হবে কিনা সিদ্ধান্ত গ্রহণ। তারপর হচ্ছে সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এখানে সাইক্লিন প্রোটিন তৈরি হয়, এটা কিন্তু সব বেশি ইম্পর্ট্যান্ট এই ইন্টারফেসের জন্য। তারপর সময় লাগে 30 থেকে 40%। দেখো 90 থেকে 95% সময় লাগে, তার মধ্যে 30 থেকে 40% লাগতেছে গ্যাপ 1-এ। তারপর দেখো এস দশা বা সিনথেসিস। তারপর দেখো ডিএনএ রেপ্লিকেশন সংশ্লেষণ হয় 1টি থেকে 2টি ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ মনে করো একটা ডিএনএ সেটা থেকে বিভাজিত হয়ে 2টা ডিএনএ হচ্ছে। তারপর দেখো এটা থেকে সময় লাগে 30 থেকে 50% সংশ্লেষণে। তারপর দেখো G2 দশা বা গ্যাপ 2, এটা হচ্ছে লাস্ট ইন্টারফেজের। এখানে লাগতেছে এরকম মাইক্রোটিউবুল। তোমরা দেখবে মাইটোসিসের যে বিভাজনগুলো থাকে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, টেলোফেজ, সেখানে এই মাইক্রোটিউবুল নামে এই যে কতগুলো সুতার থাকে সেটা গঠন হয় এই ইন্টারফেজের গ্যাপ 2-তে। তারপর সেন্ড্রোজোম 1টি থেকে 2টি পরিণত হয়। তোমরা দেখবে প্রোফেজ, প্রোমেটাফেজের চিত্রগুলোতে দেখবে ক্রোমোজোমগুলো এভাবে করে থাকে। সো এখানে ক্রোমোজোম 1টি থেকে 2টি পরিণত হয়, তারপর প্রচুর এটিপি শক্তি তৈরি হয়। সো এই কোষ বিভাজনটা হওয়ার জন্য শক্তির প্রয়োজন, সেটা কিন্তু এখানেই তৈরি হচ্ছে। তারপর দেখো সময় লাগে 10 থেকে 20% গ্যাপ 2। তাহলে দেখো আমরা যদি হিসাব করি 10%, 30%, 40%, আর এদিকে 30%, 70%। এখন যদি আমরা 40%, 50%, এখান থেকে মনে করো আমরা 35%, এখান থেকে 45%, 50, 80, তারপর এখানে দেখো 10%, 90% বা 95% হয়ে গেছে। সো এখন আমরা দেখব হচ্ছে আমাদের আর কী বাকি আছে দেখি। আমাদের এখন বাকি আছে হচ্ছে মাইটোসিসের পর্যায়সমূহ, ক্যারিওকাইনেসিস, অর্থাৎ নিউক্লিয়াসের যে বিভাজন হয়, যে প্রোফেজ, প্রোমেটাফেজ, ইন্টারফেজ, টেলোফেজ বলছি সেটা। দেখো প্রোফেজ হচ্ছে আদ্য পর্যায়। প্রোফেজটা দেখি, প্রথমে দেখো ক্যারিওকাইনেসিস, মাইটোসিসের পর্যায়সমূহ, ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন। এখানে আসতে দেখো প্রোফেজটা দেখি দীর্ঘস্থায়ী পর্যায়। এটা কি দীর্ঘস্থায়ী একটা পর্যায়ে ক্রোমোজোমে জল বিয়োজন ঘটে, অর্থাৎ এখানে ক্রোমোজোমগুলো মোটা থাকবে কারণ এর মধ্যে জল থাকে, সেগুলো বিয়োজন ঘটে। তারপর হচ্ছে নিউক্লিয়াস ও নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটে। এই কোষে সেখানে নিউক্লিয়াস গোল করে যেটা থাকে সেটা, আর নিউক্লিয়ার এনভেলপের বিলুপ্তি ঘটবে কোথায়? প্রোফেজ পর্যায়ে। তারপর দেখো স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয় প্রোফেজ পর্যায়ে। আমরা যে বলছিলাম ইন্টারফেজে দেখো আমি তোমাদেরকে দেখাই। দেখো ইন্টারফেজ এখানে বলছে কি G2 অর্থাৎ গ্যাপ 2-তে দেখো মাইক্রোটিউবুল তৈরি হচ্ছে। এই মাইক্রোটিউবুলটা তৈরি হয় প্রথমে ইন্টারফেজে হওয়ার পর প্রোফেজে হচ্ছে। দেখো এখানে দেখো। তারপর যদি আমরা দেখি প্রোফেজে, এখানে প্রোফেজের যে আদ্য পর্যায় আছে সেখানে দীর্ঘস্থায়ী পর্যায়
এটাতে করতেছে। তারপর হচ্ছে ক্রোমোজোমের স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, এটা ইন্টারফেজে হয়েছে, সেটা এখন এখানে আসতেছে। তারপর দেখো প্রোমেটাফেজ বা প্রাক মধ্য পর্যায়। সো এখানে দেখো সম্পূর্ণ স্পিন্ডল তন্ত্রের সৃষ্টি হয়, এখানে সূচনা হয়েছে, এখানে কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে। তারপর দেখো নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াস, ওখানে কিন্তু বিলুপ্তি ঘটনার সূচনা হয়, এখানে ঘটতে গেছে। তুমি যদি একটা এই প্রফেসর প্রোমেটাফেজকে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে একটা জিনিসের মাধ্যমে, সেটা হচ্ছে এখানে সব কিছুর সূচনা ঘটবে আর প্রোমেটাফেজে সবগুলো কি হয়ে যাবে। সো দেখো নিউক্লিয়ার এনভেলপ ও নিউক্লিয়াস সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে এখানে। তারপর দেখো ক্রোমোজোমীয় নৃত্য, অর্থাৎ ক্রোমোজোম নাচে এখানে, এটা দিয়ে। তারপর হচ্ছে ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এই ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু কাকে বলে? যে এখানে যে মাইক্রোটিউবুলার যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোম থাকে সেগুলোকে ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু সৃষ্টি করে। তারপর দেখো মেটাফেজ বা মধ্য পর্যায়। মেটাফেজ বা মধ্য পর্যায়ে কী থাকতেছে দেখো, ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় মানে কি? মাঝখানে থাকে, মাঝখানে করে থাকবে। তা হচ্ছে ক্রোমাটিড সবচেয়ে বেশি খাটো, মোটা ও স্পষ্ট নির্ণয়ের জন্য উপযুক্ত। অর্থাৎ এখানে ক্রোমাটিডগুলো সবচেয়ে কি বেশি খাটো, মোটা ও স্পষ্ট। অর্থাৎ মনে করো এখানে কয়টা আছে তুমি গুনতে পারবে কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। তারপর দেখো সেন্ট্রোমিয়ার এর সম্পূর্ণ বিভক্ত হয়ে অপত্য সেন্ট্রোমিয়ার সৃষ্টি করে। অর্থাৎ এটার সাথে তুমি প্রোমেটাফেজের রিলেট করতে পারো এভাবে যে সেখানেও কিন্তু কিছু কিছু শুরু হয় এবং এখানে সেটা সম্পূর্ণ হয়ে যায়। মনে করো সেখানে সেন্ট্রোমিয়ারের বিভক্তিটা শুরু হয়, সূচনা ঘটে, আর মেটাফেজ পর্যায়ে সেটা কি একদম হয়ে যায়গা। তারপর দেখো অ্যানাফেজ বা গতি পর্যায়। এখানে অপত্য ক্রোমোজোম মেরুমুখী চলতে থাকে। এটাকে গতি কেন বলছি? কারণ ওখানে কিন্তু ক্রোমোজোমগুলা স্থির ছিল, এখানে কিন্তু ক্রোমোজোমগুলো চলতে থাকে। মনে করো একটা গাড়ি চলতেছে, সো এই গাড়িটাকে তুমি ক্রোমোজোম মনে করতে পারো, আর ট্রাকশন ফাইবারটাকে তুমি রাস্তা মনে করো। জাস্ট ইমাজিন করো, তাহলে সেই ট্রাকশন ফাইবারের রাস্তার উপরে এই ক্রোমোজোমটা কি চলতেছে, তাহলে এটা হচ্ছে গতি লাভ করছে। তারপর অ্যানাফেজ পর্যায়ে হচ্ছে সেন্ট্রোমিয়ার অগ্রগামী বা বাহুদ্বয় অনুগামী। অগ্রগামী মানে সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে মাঝখানের দিকে থাকে, আর বাহুদ্বয় অনুগামী মানে সেগুলো উপরের দিকে থাকে। তারপর দেখো এখানে ক্রোমোজোমের কিছু কিছু আকৃতি হয়। ক্রোমোজোমের আকৃতি বি আকারের ক্রোমোজোম হলে সেটাকে BLJ এগুলোর কিছু নাম আছে: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তারপর দেখো টেলোফেজের অর্থাৎ শেষ পর্যায়। প্রোফেজের উল্টা দশাটা, এখানে যখন সব কিছু হয়ে যাচ্ছে এখন কিন্তু প্রোফেজের উল্টা দশাটা আবার শুরু হতে থাকে। ক্রোমোজোম ওখানে কিন্তু বিয়োজন হয়েছে প্রোফেজে, এখানে জলটা যোজন আবার জল আসে ক্রোমোজোমের ভিতর, অর্থাৎ পানি আসে, তো ফলে লম্বা সরু স্পষ্ট হয়, অর্থাৎ গণা যায় না। তারপর দেখো নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়াস, ওখানে কিন্তু হ্রাস পেয়ে থাকে প্রথম পর্যায়ে, এখন কিন্তু এই সাইকেলটা ঘটতে থাকে। তো নিউক্লিয়ার এনভেলপ নিউক্লিয়াসের পুনরায় আবির্ভাব ঘটে এখানে। তারপর হচ্ছে স্পিন্ডল ফাইবার বিলুপ্ত হয়, ওখানে স্পিন্ডল ফাইবার শুরু হতে থাকতেছিল আর এখানে বিলুপ্ত হচ্ছে। সো তারপর আমাদের কি আছে? তারপর লাস্ট আছে সাইটোকাইনেসিস। তার মাধ্যমে আমাদের এই কোষ বিভাজন অধ্যায়টা আমি মাত্র প্রায় আধা ঘন্টার মাধ্যমে এটা শেষ করার চেষ্টা করছি। দেখো সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন উদ্ভিদ কোষে। দেখো কোষ প্লেট ও কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ এখানে হলো কোষের প্লেট আছে, এটা টেলোফেজ পর্যায়েও থাকে কোষ প্লেটটা, আর কোষ প্রাচীর মানে কোষের দেওয়াল সৃষ্টি হয় সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের মাধ্যমে। তারপর হচ্ছে ফ্রাগমোপ্লাস্ট ও বেসিকল মিলিত হয়ে কোষ প্লেট তৈরি হয়। এই কোষ প্লেটটা কার মাধ্যমে তৈরি হয়? ফ্রাগমোপ্লাস্ট এবং বেসিকল নামে দুটো উপাদানের মাধ্যমে। তারপর দেখো সাইটোকাইনেসিস প্রাণীকোষে কোষঝিল্লি গর্তের ন্যায় ভিতর দিকে ঢুকে যে কাজ সৃষ্টি করে। তারপর সহায়তাকারী প্রোটিন মায়োসিস ও অ্যাক্টিন। তারপর দেখো মুক্ত নিউক্লিয়ার বিভাজনে ক্যারোকাইনেসিস চলে, সাইটোকাইনেসিস হয় না। ফসল, এটা ক্যারোকাইনেসিসের কারণে দেখবে তোমরা যদি SSCতে এই অধ্যায় 10 একটা অধ্যায় আছে, সেখানে এই সমন্বয় অনুসরণ, সেখানে দেখবে সাইটোকাইনেসিসের ফলে কি এর ফসল কি ডাবের পানি, সেটা হচ্ছে কিন্তু সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের কারণে হয়। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষ প্লাজমোডিয়াম, অর্থাৎ এই প্লাজমোডিয়ামের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষ থাকে। তারপর দেখো বহু নিউক্লিয়াস বিশিষ্ট উদ্ভিদ কোষ সিনোসাইটিক। দেখো এটা অধ্যায় একেও আছে কোষের গঠনে। বহু নিউক্লিয়াস বিশিষ্ট প্রাণীকোষ, মনে করো একটা প্রাণীকোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে সেটাকে বলে প্লাজমোডিয়াম, আর একটা উদ্ভিদ কোষের ভিতরে অনেকগুলো নিউক্লিয়াস থাকলে সেটাকে বলে সিনোসাইটিক।
সো আজকের জন্য এতটুকু। আমি সম্পূর্ণ চার্টটা দেখো, আর তোমরা যদি এই চার্টটা চাও, তুমি পরীক্ষার আগে রিভিশন করতে চাও, এই চার্টটা কিন্তু তোমাকে অনেক হেল্প করবে। সো এই চার্টটা যদি চাও, আমি তোমাদেরকে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে যুক্ত হলে এই চার্টটা পেয়ে যাবে। সো আসসালামু আলাইকুম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।